আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন মার্চ মাস চলছে এবং এই মার্চ মাসে আমি আমার ছাদ বাগানের সকল গাছে একটা সুষম জৈব রাসায়নিক সার প্রয়োগ করি। জৈব রাসায়নিক সার মানে হলো যেখানে জৈব উপাদানও থাকবে এবং কিছুটা রাসায়নিক উপাদানও থাকবে। আজকে আমি যে মিশ্র সারটি দেখাবো এটি সব গাছের জন্য, ইন জেনারেল গাছের জন্য, প্লাস এখানে আমি বলে দেব যে কোন সারগুলো আপনারা এক্সট্রা ব্যবহার করতে পারেন কোন স্পেসিফিক গাছের জন্য। সো চলুন আজকে আমরা দেখে নিই আমি আমার এই মিশ্র জৈব রাসায়নিক সারটি কিভাবে তৈরি করছি। আজকের ভিডিওটি তৈরি করার আগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিতে চাই আমি কি সার আজকে ব্যবহার করব। খুব ডিটেলসে আমি যাব না, কিন্তু খুব রিসেন্টলি একজন আমার একটি ভিডিওতে কমেন্ট করেছেন যে ছাদ বাগান করতে মোটামুটি কয় ধরনের বা কি সারের প্রয়োজন হয়। যাদের মনে এই ধরনের কোশ্চেন রয়েছে, যারা নতুন ছাদ বাগান করছেন বা আগে থেকেও ছাদ বাগান করছেন শুধু জৈব সারের উপরে নির্ভরশীল, তাদেরকে একটু বলছি জৈব সার অবশ্যই ছাদ বাগানের জন্য একটি মেইন বেস সার। আপনাদের যদি সম্ভব হয়, গাছপালা যদি অল্প থাকে, তাহলে অবশ্যই শুধু আপনারা জৈব সার ব্যবহার করবেন। এই যে এখানে আমার জৈব সার রয়েছে, কিন্তু এছাড়াও অন এভারেজে 26 থেকে 27 ধরনের সার, সেখানে অনুখাদ্য রয়েছে, প্রধান যে খাদ্য সেগুলো রয়েছে ছাদ বাগান করার জন্য আমাদের লাগে। যারা মাটিতে চাষবাস করেন তাদের আসলে এই সব ধরনের সার প্রয়োজন পড়ে না, কারণ মাটিতে অনেক ধরনের খনিজ উপাদান এমনিতেই থাকে। কিন্তু যেহেতু আমরা ছাদ বাগান করি, আমরা টবের মধ্যে গাছ লাগাই, আমাদের মাটি লিমিটেড, সব ধরনের খাবার বাইরে থেকে এখানে আসারও কোনো সুযোগ নেই। আমরা একটা কন্টেইনার বা একটা বদ্ধ জায়গার মধ্যে গাছপালা করি। সো সব ধরনের উপাদান গাছের জন্য যা যা প্রয়োজন সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য, ফল দেওয়ার জন্য, সবগুলো আমাদেরকে বাইরে থেকে দিতে হয়। তো এখানে আমি যদি দেখাই, আমার এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ধরনের সার রয়েছে। এখানে কিছু জৈব এবং কিছু রাসায়নিক সার রয়েছে এবং বেস সার হিসেবে অর্গানিক ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট আমার এখানে রয়েছে। যদিও আরও অনেক ধরনের সার লাগে, কিন্তু সেগুলো আমি এই মুহূর্তে ব্যবহার করব না। সো যাদের কোশ্চেন ছিল যে কত রকমের সার লাগে, 20 থেকে 25 ধরনের মিনিমাম সার সুষ্ঠুভাবে ছাদ বাগান করার জন্য আপনার প্রয়োজন পড়বে। সো চলুন এবার দেখে নিই এই সারগুলোকে কোনটা কতটুকু আমি এই জৈব সারের সাথে মিক্স করে আমার জৈব রাসায়নিক সুষম খাবারটা তৈরি করছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটু দেখিয়ে নিতে চাই এই মার্চ মাসেই কেন আমরা একটা জৈব রাসায়নিক সুষম সার আমাদের ছাদ বাগানের সকল গাছে প্রয়োগ করব। এটা প্রধান কারণ হলো শীতকালে বেশিরভাগ ছাদ বাগানের গাছগুলোই ডরমেন্ট পিরিয়ডে থাকে, মানে তাদের পাতাগুলো ঝরে যায়, তাদের গ্রোথ কমে যায়, তাদের খাবারের চাহিদা কমে যায়। অনেক গাছ এখন পর্যন্ত তার যে ফলের সিজন বা তার যে গ্রোয়িং সিজন সেটা মাত্র স্টার্ট করবে এই মার্চ মাসে। সেটা সবজি গাছ হতে পারে, যেমন এরকম বেগুন গাছ, সেটা পেয়ারা গাছ হতে পারে, নতুন করে আপনার গ্রোথ ছাড়ছে, এই যে নতুন করে গ্রোথ হচ্ছে এইখানে। তারপর সেটা পেঁপে গাছ হতে পারে যেটা আপনি রিসেন্টলি লাগিয়েছেন, অথবা এরকম একটা আমড়া গাছ হতে পারে যেটা নতুন গ্রোথ বের হচ্ছে এই মার্চ মাসে। এইরকম প্রতিটা গাছেই আপনি দেখবেন এই মার্চ মাসে নতুন করে গ্রোথ হচ্ছে। এই কারণে এই মার্চ মাসে এরকম সুষম একটা জৈব রাসায়নিক সার আমাদের গাছে প্রয়োগ করার প্রয়োজন পড়ে। বন্ধুরা, মার্চ মাসে গাছে প্রয়োগ করার জন্য আপনারা যে জৈব রাসায়নিক সারটি তৈরি করবেন সেইটার বেস বা মূল হিসেবে আমরা একটি জৈব সার ব্যবহার করব। এখানে কি ধরনের জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন? সবচাইতে ভালো হয় আমি এখানে কিনে নিয়ে আসা ভার্মি কম্পোস্ট নিয়েছি। এখানে টোটাল 5 কেজির মতন ভার্মি কম্পোস্ট রয়েছে। যদি ভার্মি কম্পোস্ট আপনার কাছে না থাকে, কিচেন কম্পোস্ট থাকে, গোবর সার থাকে, সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই সেগুলো পুরনো হতে হবে, মিনিমাম 6 মাসের পুরনো এবং শুকনা হতে হবে। আর কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করার উপকারিতা হলো এটি এমনিতেই ড্রাই থাকে, বাজার থেকে কিনতে পাওয়া যায়, আর এটি যেহেতু কেঁচোর পেট থেকে বের হয় পুরোপুরি ডিকম্পোস্ট হয়েই এটি বের হয়। তাই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করতে পারলে সবচাইতে ভালো, না থাকলে আপনারা ওগুলাও ব্যবহার করুন। বেজ হিসেবে আপনারা আপনাদের ইচ্ছা মতো সার নিতে পারেন। আমি অনেকগুলো গাছে প্রয়োগ করব, তাই 5 কেজির বেজ সার নিয়েছি, মানে এই ভার্মি কম্পোস্টটা নিয়েছি। আপনাদের যদি গাছ অল্প থাকে তাহলে আপনারা 1 কেজি 2 কেজির পরিমাণে এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে এখানে আপনারা প্রতি 1 কেজি জৈব সারের সাথে 50 গ্রাম পরিমাণে শিংকুচি এবং হাড়ের গুঁড়ার মিশ্রণ ব্যবহার করবেন। এখানে আমার যেহেতু 5 কেজি রয়েছে, তাই আমি এখানে টোটাল 250 গ্রাম শিংকুচি এবং হাড়ের গুঁড়া ব্যবহার করব। এখানে 150 গ্রামের মতন আছে।
এখানে আমি আরও 100 গ্রাম পরিমাণ দিয়ে দিব। এখান থেকে আমাদের গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম তিনোটা যে মূল খাবার গাছের জন্য সেগুলো পাবে। এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, এগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশবে, ডিকম্পোস্ট হবে এবং গাছকে খাবার প্রয়োগ করবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, আমি এই যে সারগুলো নিলাম সেগুলো কিন্তু চারিদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এটার প্রধান রিজন হলো আমরা যেহেতু এখানে অনেক ধরনের সার মিশ্রণ ব্যবহার করব, এভাবে ছড়িয়ে না দিলে কোনো জায়গায় পরিমাণ একটু বেশি, কোনো জায়গায় একটু কম হবে। এইটা আসলে এনশিওর করাটা একটু কঠিন হবে। আমরা যখন ফাইনালি এটাকে মিক্স করব তখন প্রবলেম হয়ে যাবে। তাই এভাবে সুন্দর করে ছড়িয়ে দিলে পরবর্তীতে যখন মিক্স করবেন মিশ্রণটা একদম পারফেক্ট হবে। নেক্সটে আমরা আরেকটা জৈব উপাদান দিব, নিমখোল বা নিমের পাউডার। প্রতি 1 কেজি জৈব সারের সাথে আপনারা 25 গ্রাম পরিমাণে নিমের পাউডার বা নিমখোল পাউডারটা নেবেন। এটি আপনার গাছকে প্রয়োজনীয় অনুখাদ্য এবং কিছুটা নাইট্রোজেনের যোগান দিবে, প্লাস আপনার মাটিতে যদি ক্ষতিকারক কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হয় সেখান থেকেও আপনাকে সেভ করবে। এরপর চতুর্থ আইটেমও আমরা একটা জৈব সার ব্যবহার করব, সেটা হলো সরিষার খোলের গুঁড়া। এখানে আমি 50 গ্রাম পরিমাণে সরিষা খোলের গুঁড়া নিয়েছি, মানে প্রতি 1 কেজির জন্য আপনারা 10 গ্রাম পরিমাণে সরিষা খোলের গুঁড়াটা নেবেন। সরিষা খোলের গুঁড়া কিন্তু অনেক পাওয়ারফুল এবং স্ট্রং একটা সার, মানে খুব বেশি পরিমাণে এটা ব্যবহার করা যাবে না, অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আর অনেকেই আছেন যারা প্রতি 15 দিন বা 1 মাস পর পর আপনার সব রকম গাছে সরিষার খোল ভিজানো পানি ব্যবহার করেন, তাদের জন্য এই সরিষার খোলের গুঁড়াটা ব্যবহার না করলেও চলে। এরপরে পঞ্চম যে উপাদান, এটিও একটি জৈব সার, এটি হলো ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমি এখানে ডিমের খোসার গুঁড়া ব্যবহার করছি। ডিমের খোসার গুঁড়া ছাড়াও আরও কী জৈব উপাদানে আপনারা ক্যালসিয়ামের সোর্স পেতে পারেন, ঝিনুক অথবা শামুকের যে গুঁড়া রয়েছে সেখানেও কিন্তু আপনারা ক্যালসিয়াম পেতে পারেন। আবার যেই জিপসাম নামে খনিজ উপাদান রয়েছে, এটা কিন্তু পুরোপুরি রাসায়নিক না, খনিজ উপাদান, অর্গানিকলি খনিজ থেকেই পাওয়া যায়, সেখানেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন। তো ক্যালসিয়ামের সোর্স আপনার কাছে যেটাই থাকুক না কেন সেটাই আপনি আপনার গাছের এই সার তৈরির জন্য ব্যবহার করবেন। এখানে আমি প্রতি 1 কেজি সারের জন্য 20 গ্রাম পরিমাণে ক্যালসিয়াম নিয়েছি। ক্যালসিয়াম কিন্তু বেশ ভারী হয়, সেটা আপনি যেই ফর্মেই ব্যবহার করুন না কেন। এখানে দেখে মনে হচ্ছে অল্প, বাট এখানে 100 গ্রামের মতন ক্যালসিয়াম রয়েছে। আচ্ছা, আমি এগুলো কিভাবে মাপি? আমার কাছে ছোট সাইজের একটি স্কেল রয়েছে বা মাপার যন্ত্র রয়েছে, যেটি দিয়ে আমি এই সারগুলো পরিমাপ করি। এখন আপনাদের কাছে যদি এরকম মাপার যন্ত্র না থাকে তাহলে আপনারা আসলে কিভাবে পরিমাপ করবেন, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেই ক্ষেত্রে আপনারা যেই চা চামচ রয়েছে, যেই সারগুলো এরকম পাউডারের মতন, এই পাউডারের মতন সারগুলোর 1 চা চামচে 10 গ্রামের মতন মোটামুটি ওঠে। আর এরকম যে অর্গানিক সারগুলো রয়েছে, হাড়ের গুঁড়া, শিংকুচি অথবা আদার্স যে উপাদানগুলো, এগুলো 5 থেকে 7 গ্রামের মতো ওঠে। সো আপনি যে পরিমাণটা বললাম অ্যাকুরেটলি মাপতে পারলে তো ভালো, বাট যেহেতু এগুলো সবগুলোই জৈব উপাদান, আপনি যদি অ্যাকুরেটলি নাও মাপেন খুব একটা প্রবলেম হবে না। আপনি চা চামচের পরিমাপ করে এইটা আন্দাজের উপরে বেস করে, যদি আপনার স্কেল না থাকে আপনারা দিয়ে দিতে পারেন। সো এটিও আমি দিয়ে দিচ্ছি আমার যেই ক্যালসিয়ামের সোর্সগুলো রয়েছে। এরপর মাটিতে অনুখাদ্যের যোগান দেওয়ার জন্য আমি এখানে সিউইড এক্সট্রাক্ট প্লাস হিউমিক অ্যাসিড একসাথে মিশ্রিত আছে এমন একটি সার নিয়েছি। এখানে মোটামুটি গাছের জন্য যতগুলো অনুখাদ্যের প্রয়োজন পড়ে সবগুলোই আপনারা পেয়ে যাবেন। এটাও প্রতি 1 কেজির জন্য 20 গ্রাম পরিমাণে। চা চামচের হিসাব করলে এটা অন এভারেজে 1 চা চামচে 5 থেকে 6 গ্রামের মতন ওঠে। এখানে মোটামুটি 100 গ্রামের মতন রয়েছে, মানে প্রতি 1 কেজির জন্য 20 গ্রাম করে। এটিও আমি দিয়ে দিচ্ছি। এটিও কিন্তু সম্পূর্ণ জৈব উপাদান, সমুদ্র থেকে এবং অর্গানিক ম্যাটেরিয়ালস থেকে এই হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্রাক্টগুলো তৈরি করা হয়। এটাও সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক। এখন পর্যন্ত মোটামুটি যতগুলো আমরা ব্যবহার করেছি সবগুলি 100% অর্গানিক আইটেম ছিল। এবার আমরা যে আইটেমটি নিয়েছি এটি একটি খনিজ আইটেম, এটা হলো 80% সালফার, যেটা খনি থেকে পাওয়া যায়। ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট, সেখানেও সালফার থাকে, কিন্তু এইটি একদম পিওর সালফার যেটা খনি থেকে পাওয়া যায়। এখানে প্রতি 1 কেজির জন্য 5 গ্রাম পরিমাণে সালফার আমি নিয়েছি, যেটা আমি আমার এই জৈব সারের সাথে মিক্স করে দিব। এটা দেওয়ার রিজন হলো
মোটামুটি যত গাছ রয়েছে বাংলাদেশে ছাদ বাগানে আমরা করি সবগুলোর মাটির পিএইচ লেভেল 6 থেকে 7 বা 7.5-এর মধ্যে থাকলে সবচাইতে লাইক করে। এখন প্রতিটা গাছ ধরে ধরে হয়তো আপনাদের যন্ত্র নেই বা যন্ত্র থাকলেও সেগুলো দিয়ে অ্যাকুরেটলি বোঝা যায় না কোন মাটির কতটুকু পিএইচ, সেটা তো বুঝতে পারবেন না। কোনোটার মধ্যে কম থাকবে, কোনোটাতে বেশি থাকবে। এই 80% সালফারটা ব্যবহার করলে পিএইচটা মোটামুটি 6.5 থেকে 7.5 এইটার মধ্যে ব্যালেন্স করে। অল্প পরিমাণে সালফার আমি দিচ্ছি, এইটা এক্স্যাক্টলি গাছের, হ্যাঁ সালফার যদিও গাছের জন্য অল্প পরিমাণে লাগে, এটা অনুখাদ্য, কিন্তু এই সালফার ব্যবহার করার মূল রিজনই হলো মাটির পিএইচটাকে ব্যালেন্স করা। সো এই সালফারটাও আমি দিয়ে দিচ্ছি। এটা গেল আমাদের খনিজ উপাদান। রাসায়নিক সারের মধ্যে সবার প্রথমে এখানে আমরা নিয়েছি জিঙ্ক। জিঙ্ক হলো একটি গাছের জন্য অনুখাদ্য, মানে এটা খুব বেশি পরিমাণে লাগে না, অল্প পরিমাণে লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জিঙ্কের পরিমাণটা বেশি লাগে। যেমন আপনার গাছে যখন কোনো ফল চলে আসে, ফলটা মোটামুটি সাইজের বড় হওয়া পর্যন্ত জিঙ্কের সাপোর্টের প্রয়োজন পড়ে। জিঙ্ক আপনার ফলের গোড়াটাকে স্ট্রং করতে হেল্প করে, না হলে দেখা যাবে যে ফলগুলো ঝরে যাচ্ছে। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমের গুটি ঝরে যাচ্ছে, সেই প্রবলেমের সলিউশন হিসেবে আমি জিঙ্ক এবং বোরনের কথা বলেছিলাম। সো জিঙ্কের অভাব হলেও কিন্তু আপনার আমের গুটি ঝরে যেতে পারে। সো যেগুলা গাছে আপনার এখন ফল আছে, এই সকল গাছের জন্য আপনি যখন এই জৈব রাসায়নিক সারটা প্রয়োগ করবেন তখন এই জিঙ্ক সারটা আপনারা দিয়ে দিবেন। প্রতি 1 কেজি জৈব সারের মিশ্রণের সাথে আপনারা 10 থেকে 15 গ্রাম পরিমাণে এরকম জিঙ্ক মিশিয়ে সেটা আপনারা গাছে প্রয়োগ করবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই আমার এই মুহূর্তে এমন কোনো গাছ নেই যেখানে ফল রয়েছে, সেখানে কি আমি এই জিঙ্কটা দেব? স্টিল আপনারা জিঙ্কটা দিতে পারেন। জিঙ্ক যদিও একটি রাসায়নিক সার, কিন্তু এটা একটু স্লো রিডিউস রাসায়নিক সার, আস্তে আস্তে মাটিতে মেশে আস্তে আস্তে খাবার দেয়। সো এখন ফল না থাকলেও আস্তে আস্তে ফিউচারে যখন ফল আসবে তখন সেখানে সাপোর্ট দেওয়ার জন্য কাজে দিবে। আর শুধু যে ফলের জন্যই কাজে দেয় তা না, গাছের গ্রোথের জন্যও কিন্তু জিঙ্কের প্রয়োজনীয়তা রয়েছে। এরপর অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যেটা আমরা কম বেশি রাসায়নিক সার হিসেবে ব্যবহার করি, অর্গানিক সার থেকে ওইভাবে করে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না, সেটা হলো পটাশ। এখানে আমি সাদা পটাশ বা এসওপিটা নিয়েছি। আপনারা লাল পটাশের সাথেও হয়তো বা পরিচিত, লবণের মতন দেখতে। লাল পটাশ আমি বলবো ছাদ বাগানে ব্যবহার না করার জন্য, এটা মাটির পিএইচ লেভেলটা নষ্ট করে দেয়। ওই সালফার ব্যবহার করেও খুব একটা ভালো কাজে দেয় না, প্লাস মাটির উর্বরতা শক্তিও কমিয়ে দেয়। তাই আমি বলবো আপনার এই সাদা পটাশ বা এসওপি, যেটা সালফেট অফ পটাশ, এটা ব্যবহার করুন। এখন বলতে পারেন যে ভাই আপনি শুরুতে তো হাড়ের গুঁড়া এবং শিংকুচি ব্যবহার করলেন, বললেন যে সেগুলো ফসফরাস পটাশের জন্য, তাহলে আলাদা করে আবার পটাশ কেন দিচ্ছেন? পটাশ হলো গাছের জন্য একটি প্রধান খাদ্যের যে 3টা আইটেম রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, তার মধ্যে অন্যতম। এবং বিশেষ করে আপনার যে গাছগুলোতে এখন ফুল এবং ফল আসছে সেখানে এই পটাশের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। নাইট্রোজেন বা ফসফরাসের তুলনায় এই পটাশটাই কিন্তু এখন খুব বেশি পরিমাণে লাগবে। আমরা যে হাড়ের গুঁড়া বা শিংকুচি দিয়েছি সেখান থেকে যে পটাশটা আসবে সেটা একটু স্লোলি আসবে, স্টেডিভাবে আসবে, গাছ আস্তে আস্তে গ্রহণ করতে পারবে। কিন্তু যেহেতু ফল আছে, ফলকে দ্রুত সাপোর্ট দেওয়ার জন্য, এবং বললাম পটাশের চাহিদাটা এখন বেশি, আপনাকে তো দ্রুত এবং বেশি পরিমাণে সাপোর্ট দিতে হবে, তাই আলাদা করে পটাশটা দিতে হবে। এখন এই রাসায়নিক পটাশ চাইলে আপনারা নাও দিতে পারেন, হাড়ের গুঁড়া শিংকুচি একটু বাড়িয়ে দিতে পারেন, প্লাস কলার খোসা ভেজানো পানি বা কলার খোসার কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন, অথবা কাঠ কয়লার যে ছাই রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন। এগুলোতেও প্রচুর পরিমাণে পটাশ থাকে। যদি আপনার বারান্দায় বা ছাদ বাগানে 3, 4, 5, 7, 10টা গাছ থাকে তাহলে আপনি এগুলো দিয়ে ইজিলি মেনটেন করতে পারবেন। কিন্তু আমার যেমন ছাদ বাগানে টোটাল কাউন্ট আমি একবার করেছিলাম 100+ গাছ রয়েছে। সেম গাছই হয়তো কয়েকটা রয়েছে, বাট ইন্ডিভিজুয়ালি 100+ গাছ রয়েছে। এগুলাকে আসলে শুধুমাত্র জৈব সার দিয়ে মেনটেন করাটা কঠিন, এই কারণে এই রাসায়নিক সারটা ব্যবহার করতে হয়। আপনার ছাদ বাগানেও যদি গাছপালা একটু বেশি থাকে বা অর্গানিক সারের যোগানটা কম থাকে, কলার খোসার কম্পোস্ট আপনার কাছে নেই, কাঠ কয়লার ছায়া নেই, সেই ক্ষেত্রে আপনাদের একটু পরিমাণের এই রাসায়নিক এসওপি ফার্টিলাইজার বা পটাশ সারটা ব্যবহার করতে হবে। এখানে আমি প্রতি 1 কেজির জন্য 20 গ্রাম পরিমাণে নিয়েছিলাম। এরপর নেক্সট আরেকটা খুব প্রয়োজনীয় অনুখাদ্য যেটা হলো বোরন। নর্মালি তেমন জৈব সোর্স থেকে এই বোরনটা খুব বেশি পাওয়াই যায় না বলতে গেলে, এই কারণে আলাদা করে এই বোরন সারটা কম বেশি আপনাদের ছাদ বাগানে বা নর্মাল গার্ডেনও যদি করেন সেখানে প্রয়োগ করতে হয়। বোরনের অনেক উপকারিতা রয়েছে, ডিটেলসে আর না গেলাম। এখানে আমি
প্রতি 1 কেজি সারের জন্য 5 গ্রাম পরিমাণের বোরন নিয়েছি, যেহেতু মাটিতে দিচ্ছি। এই যে বোরন সারটা আমি নিয়েছি দেখুন পাউডারের মতন, এটা হলো চিলেটেড বোরন। এটি চাইলে আপনারা গাছেও স্প্রে করতে পারেন। 2 গ্রাম পরিমাণে 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, কিন্তু মাটিতে দিয়ে দিলেও ভালো। মাটিতে দিলে একটু লেটে গাছ এটা গ্রহণ করতে পারে, ডাইরেক্ট স্প্রে করলে এটা গাছ খুব দ্রুত নিতে পারে, কিন্তু আমার এত দ্রুত প্রয়োজন নেই, তাই আমি এই 5 গ্রাম পরিমাণে টোটাল 25 গ্রাম এই সারের সাথে মিক্স করে দিচ্ছি। এরপর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট সার, সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট। এটাও 5 গ্রাম পরিমাণে 1 কেজি সারের জন্য দিচ্ছি। এটা আমাদেরকে গাছকে ম্যাগনেসিয়ামের যোগান দিতে হেল্প করবে, পাতার যে সবুজ অংশ রয়েছে সেটাকে বৃদ্ধি করতে হেল্প করবে, এবং সবুজ অংশ যত বাড়বে পাতার সালোক সংশ্লেষণও তত বাড়বে, এবং এটাও কিছু ক্ষেত্রে ফুল এবং ফল ঝরা রোধ করতে হেল্প করে। এটাও আপনারা চাইলে স্প্রে করতে পারেন সেম 2 থেকে 3 গ্রাম পরিমাণ 1 লিটার পানির সাথে মিশিয়ে, কিন্তু আমি বলবো যদি সম্ভব হয় আপনারা একটু বেশি পরিমাণে মাটিতে দিয়ে দিন, মানে 5 গ্রাম পরিমাণে করে 1 কেজি সারের জন্য এভাবে মিশ্র সারে দিয়ে মাটিতে দিয়ে দিন। মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় সার সবগুলো এখানে দেওয়া হয়ে গেছে। একটা সার শুধু বাকি আছে, সেই সারটা শুধু আপনারা স্পেশাল কেসে দিবেন। ফাইনালি আমি যেই সারটির কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো ডিএপি, ডাই অ্যামোনিয়া ফসফেট। এই ডিএপি সারে মূলত নাইট্রোজেন থাকে এবং ফসফরাস থাকে। 40%-এর উপরে ফসফরাস থাকে এবং 17 বা 18%-এর মতো নাইট্রোজেন থাকে। এই ডিএপি ফার্টিলাইজারটা আমি বলবো ট্রাই করবেন আপনারা অ্যাভয়েড করার জন্য। কোন ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারবেন না? আপনার যে বেজ জৈব সার রয়েছে সেই জৈব সারের পরিমাণ যদি কম থাকে, ধরুন আপনার কাছে আধা কেজি রয়েছে কিন্তু আপনার গাছের সংখ্যা বেশি তো দিতে হবে, অথবা আপনার যে আদার্স যে আইটেমগুলো রয়েছে যেমন ফসফরাসের সোর্স হিসেবে হাড়ের গুঁড়া আপনার কাছে নেই, সেই ক্ষেত্রে আপনারা এই ডিএপিটা ব্যবহার করবেন। আদারওয়াইজ ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই ডিএপি আপনাকে যেই ফসফরাস বা নাইট্রোজেনের যোগান দিবে সেগুলো অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি, এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নেই। এটা হলো একটা রিজন। আরেকটা ক্ষেত্রে হলো আপনি এই যে মিশ্র সারটা যেই গাছগুলোর জন্য ব্যবহার করছেন সেই গাছগুলো যদি এখন বেশিরভাগই গ্রোয়িং স্টেজে থাকে, মানে ফল টল হয়তো ওরকম আসবে না বা ফল অল্প আসছে, অথবা ফল অলরেডি চলে এসেছে, যেমন আম বড় সাইজের গুটি হয়ে গেছে বা গাছে অলরেডি পেঁপে আছে, সেইগুলা গাছের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, কারণ ওই গ্রোয়িং স্টেজের গাছের জন্য নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি লাগে। সো সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করলে গাছের জন্য খুব একটা ক্ষতির কারণ হবে না। কিন্তু যেই গাছগুলোতে মুকুল চলে এসেছে, মুকুলের অবস্থায় আছে, বা ডালিমের মাত্র ফুল এসেছে, বা কথার কথা বেগুন গাছের মাত্র ফুল আসা শুরু হয়েছে, এগুলো ক্ষেত্রে এটা ব্যবহার না করলেও চলে। বাট স্টিল যদি আপনি ব্যবহার করতে চান, কতটুকু করবেন? অল্প পরিমাণে প্রতি 1 কেজি মিশ্র সারের জন্য, এই মিশ্র সারের জন্য 10 গ্রাম পরিমাণে ম্যাক্সিমাম নেবেন, মানে 5 কেজির আমি নিয়েছি তার জন্য 50 গ্রাম। আমার এখন এই গ্রোয়িং স্টেজের অনেক গাছ রয়েছে যেখানে আমি এই সারটা দিব, তো এই কারণে আমি এই সারটা দিয়ে দিচ্ছি। এই সারটা আমি এমন গাছগুলোতে দিব না যেগুলোতে মাত্র মুকুল এসেছে। মাত্র মুকুল এসেছে এমন গাছে আমার বেশি পরিমাণে ফসফরাস বা নাইট্রোজেনের কোনো প্রয়োজন নেই। ওই গাছগুলোর জন্য আমি এরকম মিশ্র সার আরেকটাভাবে তৈরি করব এবং সেটি দিব। আমাদের এই জৈব রাসায়নিক মিশ্র সারে যত উপাদান ছিল সবগুলো দেয়া শেষ। এবার আমাদেরকে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে মিশাতে হবে, সম্ভব হলে 5 থেকে 10 মিনিট আপনারা এগুলোকে মিশাবেন, কারণ এখানে আমরা অনেকগুলো উপাদান দিয়েছি এবং সব উপাদান কিন্তু সমপরিমাণে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। না হলে দেখা যাবে আপনি যখন এই মিশ্র সারটা গাছে প্রয়োগ করবেন, কোনো এক গাছে কোনো একটা উপাদানের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, কোনো একটা গাছে হয়তো কম হয়ে যাচ্ছে। যেখানে বেশি হয়ে যাচ্ছে সেখানে হয়তো বা আপনার গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এবার গাছে সার প্রয়োগ করার জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস। এই সারটা আপনারা কখন দিবেন, কতবার দিবেন, এইরকম একটা কমপ্লিটলি সব ধরনের সার দিয়ে তৈরি মিশ্র রাসায়নিক জৈব সার আপনারা আপনাদের সকল গাছে বছরে মূলত 3 বার দিবেন। এই মার্চ মাসে একবার দিবেন, জুন বা জুলাই মাসে একবার দিবেন, এবং অক্টোবর নভেম্বর মাসের দিকে গিয়ে আরেকবার দিবেন। তবে অক্টোবর নভেম্বর মাসের দিকে গিয়ে ওই সকল গাছে এই সবগুলো সার না প্রয়োগ করলেও হবে যেগুলো ডরমেন্ট পিরিয়ডে চলে যাবে, যেমন সিজনাল লেবু গাছ, আম গাছ, লিচু গাছ, জাম গাছ, জামরুল গাছ, ড্রাগন গাছ। সেখানে শুধু অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট প্লাস শিংকুচি, হাড়ের গুঁড়া, এই ধরনের 2-একটা আইটেম দিয়ে দিলেই হবে। এখন কথা হলো কতটুকু পরিমাণে দিবেন। এই যে মিশ্রণটা তৈরি করলেন, 3টা গাছের উদাহরণ যদি আমি দেই, ধরুন এই যে এইখানে আমার একটি আম গাছ রয়েছে এবং এই আম গাছের গুটিও কিন্তু সেট হয়ে গেছে। আবার এই যে এইখানেও একটি আম গাছ রয়েছে যারও গুটি অলরেডি সেট হয়ে গেছে, গুটিগুলো বেশ বড় বড় হয়েছে, রূপালী ভ্যারাইটির আম। এই যে যতগুলো আম গাছ দেখছেন,
এই আম গাছগুলো মোটামুটি 20 গ্যালন সাইজের একটি বড় সাইজের গ্রোয়িং ব্যাগের মধ্যে আছে এবং এই গাছগুলো প্রত্যেকটারই বয়স 4 থেকে 5 বছর। এই ধরনের একটা গাছের জন্য আপনি যে মিশ্র সারটা তৈরি করলেন এইটার 200 গ্রাম পরিমাণে অ্যাপ্লাই করবেন। মানে এই টোটাল মিশ্রণটা তৈরি করার পরে এইখান থেকে 200 গ্রাম পরিমাণে এই ধরনের একটা ফলজ গাছ যেখানে ফল ধরেছে এবং গাছের বয়সও বেশ ভালো, পাত্রের সাইজও মোটামুটি ভালো, 200 গ্রাম পরিমাণে দিবেন। এখন ধরুন আপনার যদি এমন একটি আম গাছ থাকে যেটার বয়স 2 বছর, অল্প কয়েকটা আম আছে এবং পাত্রের সাইজও খুব একটা বড় না, তাহলে হাফ দেবেন, 100 গ্রাম পরিমাণে দিবেন। এই গেল ফলের ক্ষেত্রে। অন্যান্য ফলের ক্ষেত্রেও আপনারা এইটা ব্যবহার করতে পারেন, বয়সের সাথে তুলনা করে কি পরিমাণ সাইজের পাত্রে আছে, গাছের বয়স কীরকম, গাছের ফল ফুল কীরকম আছে তার উপরে বেস করে আপনারা দিবেন। ধরুন এবার এই সবজি গাছ, এই বেগুন গাছের জন্য এই বেগুন গাছ ছোট একটি পাত্রে আছে 12 ইঞ্চি সাইজের টবের মধ্যে। এখানে আমি ঘরে তৈরি কিচেন কম্পোস্ট দিয়ে প্রথমে লাগিয়েছিলাম, এখন পর্যন্ত আর কোনো সার এখানে প্রয়োগ করিনি, বাট স্টিল গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। কিছু কিছু বেগুনও ধরছে, গাছ যে খুব বড় তা না, ওই যে দেখা যাচ্ছে দূরে কিছু কিছু বেগুনও গাছে অলরেডি আছে। তো এই ধরনের গাছের ক্ষেত্রেও আমি 100 গ্রাম পরিমাণে, যেখানে আমি কখনোই এখন পর্যন্ত কোনো এই ধরনের মিশ্র জৈব সার দেইনি, সেগুলোতে 100 গ্রাম পরিমাণে দিয়ে দিব। আপনারা মোটামুটি অলরেডি বুঝে গেছেন যে আসলে মোটামুটি যত ধরনের গাছ আছে, আপনার মরিচ গাছ, বেগুন গাছ বা সবজি গাছ, করলা গাছ, শশা গাছ, 100 থেকে 150 গ্রাম পরিমাণে আপনারা দিয়ে দিবেন। আর বাকি গাছগুলোর ক্ষেত্রেও আপনারা ওই রকমই, মানে 100 থেকে অন এভারেজে 300 গ্রাম পর্যন্ত গাছ ভেদে, মাটি ভেদে, বয়স ভেদে আপনারা দিবেন। এইভাবে আপনারা দিলে আশা করি কোনো প্রবলেম হবে না। কথা হলো যে এই সারগুলো আমরা কখন দিব? সারগুলো অবশ্যই আপনারা বিকালবেলা বা সন্ধ্যার সময় দেওয়া ট্রাই করবেন, দুপুরবেলায় দেওয়া ট্রাই করবেন না। এবং সারগুলো দেওয়ার পরে মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে তাহলে আর পানি দেওয়ার দরকার নেই, বাট মাটি যদি মোটামুটি ড্রাই থাকে তাহলে অবশ্যই আপনারা গাছে একটু পানি দিয়ে দেবেন। এতে করে সারগুলো মাটিতে ভালোভাবে সেট হতে হেল্প হবে। আরেকটা ইম্পর্টেন্ট আলোচনার বিষয় হলো, অনেকেই কোশ্চেন করেন যে এই রকম সার প্রস্তুত করার পরে এটি কি আমরা সাথে সাথেই গাছে দিয়ে দিতে পারবো নাকি আমাদের ওয়েট করার প্রয়োজন আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের ওয়েট করা সম্ভব হয় 2 থেকে 3 দিন এই মিশ্রণটাকে এভাবে মিশ্রণটা তৈরি করে রেখে দিলে সবচাইতে ভালো হয়। এবং শুধু রেখে দিলেই হবে না, দিনে একবার বা দুইবার এটিকে এভাবে করে নেড়ে দিতে হবে। এটার প্রধান রিজন হলো এখানে বেশ কিছু কেমিক্যাল আইটেম, জৈব রাসায়নিক জিনিস একটা আরেকটার সাথে মিশেছে। এখন এইখানে তারা একে অপরের সাথে বিক্রিয়া করে কিছু গ্যাস, কিছু উপাদান তৈরি করবে। এইগুলো আপনি যখন এভাবে নেড়ে নেড়ে দেবেন, ভেতরে জমে থাকা গ্যাসগুলো বের হয়ে যাবে। এই কারণেই যদি 2 থেকে 3 দিন রেখে দিতে পারেন এবং এরকম দিনে 2 থেকে 3 বার নেড়ে দিতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। কিন্তু আমি তো আপনাদেরকে সাজেস্ট করলাম যে সম্ভব হলে উপরের লেয়ার থেকে মাটি তুলে সেই মাটির সাথে আপনারা সারটাকে মিশিয়ে তারপরে গাছে আবার উপরের লেয়ারটা পূরণ করে দিবেন। এইভাবে যদি আপনি দেন তাহলে আপনি এই সারটা ইনস্ট্যান্টলি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, আপনাকে ওয়েট করার প্রয়োজন নেই। কেন? কারণ মাটির সাথে যখন আপনি মিশাবেন এবং অল্প পরিমাণে সার, ধরুন 100 গ্রাম সার হয়তো বা এতটুকু হবে, এই 100 গ্রাম সার যখন আপনি মাটির সাথে মিশাবেন, ওইখানে মাটিতে অনেক অর্গানিক উপাদান থাকে যেগুলো আসলে এই গ্যাস বা এই যে উপাদানগুলোকে রয়েছে এগুলোকে অ্যাডাপ্ট করে নেয়, তাই গাছের জন্য ক্ষতির কোনো কারণ হয় না। মোটামুটি সার প্রস্তুত এবং কতটুকু প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, এই জিনিসগুলো নিয়ে বলার মতো এগুলোই ছিল। আরেকটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে মাটিতে দেওয়ার পরে মাটিটা অবশ্যই সারের সাথে ভালোভাবে একটু মিশিয়ে দেবেন। আর সবচাইতে ভালো হয় যদি উপরের লেয়ারের থেকে 1 থেকে 2 ইঞ্চি মাটি উঠিয়ে নেন, সেই মাটির সাথে ওই যে পরিমাণটুকু বললাম যে 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, সেই সারটুকু মিশিয়ে আবার উপরের লেয়ারটা ভরাট করে দেন, তাহলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আপনার এই সার লং টাইম মাটিতে থাকবে। যে ইনফরমেশনগুলো জানানোর ছিল সবগুলোই জানিয়ে দিয়েছি। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না ভিডিওটা আপনাদের কতটুকু উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলে ঘুরে আসবেন, আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে আমার চ্যানেলে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর আমার চ্যানেলটিকে যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।